ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। এছাড়াও বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে সেখান থেকেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলীর লেখা প্রবন্ধ, সেখান থেকে আজকে আমি তোমাদের 25শে বৈশাখ থেকে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ছোট গল্পে তিনি মপাসা চেকভকে ছাড়িয়ে গিয়েছেন। চেকভের পরিচয় দাও। চেকভের পরিচয়: চেকভ ছিলেন একজন রুশ চিকিৎসক, নাট্যকার ও ছোট গল্প লেখক। তার সম্পূর্ণ নাম আন্তন পাভলোভিচ চেকভ। বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা গল্পকার তিনি। শেক্সপিয়ার ও ইবসেনের পর তার রচিত নাটকই সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি মন্তস্থ হয়েছে। 1880 থেকে 1903 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সর্বমোট 600টি সাহিত্যকর্ম রচনা করেছে। তাহলে কি বললো আজকে তোমাদের, মপাসা চেকভকে যে ছাড়িয়ে গেছে, চেকভের পরিচয় চেয়েছে। চেকভ ছিলেন একজন রুশ চিকিৎসক, নাট্যকার, ছোট গল্প। তার পুরো নাম আন্তন পাভলোভিচ চেকভ। তিনি বিশ্ব সাহিত্যের একজন শ্রেষ্ঠ গল্পকার ছিলেন। তার রচিত যে নাটক তা পৃথিবীতে সমস্ত জায়গায় মন্তস্থ হয়েছে। সবাই সেই নাটক নিয়ে তারা নাটকে অভিনয় করেছেন। আর তিনি সর্বমোট 600টি তিনি সাহিত্যকর্ম রচনা করেছেন। তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি। সাহিত্যরস বলতে কী বোঝো? সাহিত্যরস শব্দের অর্থ হচ্ছে ভারতীয় নন্দন তত্ত্বের রসের আক্ষরিক অর্থ হলো অমৃত, সার বা স্বাদ। এটি যে কোনো শিল্পকলার একটি ধারণা, যা পাঠক, শ্রোতা বা দর্শকদের মধ্যে এমন এক আবেগ বা অনুভূতি জাগিয়ে তোলে যাকে ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে সাহিত্যরস কি? একটা অমৃত স্বাদ। এটি শিল্পকলা একটা ধারণা বা পাঠক, শ্রোতা যাদের আবেগ অনুভূতি, যাদের মনের মধ্যে আবেগ অনুভূতি তোলে। টিকা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন সম্বন্ধে তোমরা সবাই জানো। শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুরের একটি অঞ্চল বা পাড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1865 খ্রিস্টাব্দে বোলপুরে জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে 2টি ছাতিম গাছসহ 20 একর জমি ইজারা নেন। সেখানে তিনি একটি অতিথিশালা নির্মাণ করেছিলেন, যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। পরবর্তীকালে ক্রমে সমগ্র জায়গাটি শান্তিনিকেতন নামে পরিচিত। পরবর্তীকালে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে শান্তিনিকেতন সম্বন্ধে, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? এটা বোলপুরে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি ভুবনমোহন সিংহের কাছ থেকে 2টি ছাতিম গাছসহ 20 একর জমি ইজারা নিয়েছিলেন এবং সেখানে একটা অতিথিশালা নির্মাণ করেছিলেন, যেখানে অতিথিরা এসে যেখানে তারা বাস করতে পারবে, তারা কিছুক্ষণ বিশ্রাম করবে, যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। ক্রমে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিশ্বভারতী বিদ্যালয়তে সেটা প্রতিষ্ঠিত হয়। জায়গাটার নাম শান্তিনিকেতন হয় এবং পরবর্তীকালে সেটা বিশ্বভারতী হিসেবে প্রতিষ্ঠা করেন। সামান্য 2-4টে ভাষা জানি। সৈয়দ মুস্তাফা আলী কোন কোন ভাষা জানতেন? বাংলা সাহিত্যের অন্যতম শ্রদ্ধেয় প্রাণপুরুষ সৈয়দ মুস্তাফা আলী ছিলেন বহু ভাষাবিদ। তিনি বাংলা ছাড়াও সংস্কৃত, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, গুজরাটি, ফরাসি, জার্মান ও ইটালি সহ 15টি ভাষা জানতেন। এগুলির মধ্যে কয়েকটি ভাষা তিনি অনর্গল কথা বলতে পারতেন। তাহলে সৈয়দ মুস্তাফা আলী 15টা ভাষা জানতেন। তার মধ্যে ছিল কি সংস্কৃত, ইংরেজি, আরবি। আর এই সমস্ত ভাষাগুলো সে কি খুব অনর্গল, খুব ভালোভাবে সে কথা বলতে পারতেন। টিকা হচ্ছে শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ কে ছিলেন? রবীন্দ্রসঙ্গীত বিশারদ, কণ্ঠশিল্পী, অভিনেতা, লেখক শান্তিদেব ঘোষ 1910 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে থেকেছেন। তার রবীন্দ্রসঙ্গীত গ্রন্থটি রবীন্দ্রনাথের গানের সমালোচনার সংক্ষিপ্ত একটি আকর গ্রন্থ। এই গ্রন্থে তিনি রবীন্দ্রনাথের গানের ভাব, ভাষা, সুর, রাগ, রাগিনী, পর্যায় সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে শান্তিদেব ঘোষ কি? শান্তিদেব ঘোষ ছিলেন
তিনি 1910 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন, মানে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি কাজ করার সুযোগ পেয়েছিলেন, হয়তো তিনি তার সঙ্গেই কিছুদিন থেকেও ছিলেন। তার রবীন্দ্রসঙ্গীত গ্রন্থটি রবীন্দ্রনাথ গানের আলোচনা সংক্ষিপ্ত একটি আকর গ্রন্থ। এই গ্রন্থে তিনি রবীন্দ্রসঙ্গীত যে গ্রন্থ রচনা করেছিলেন, সেই গানে রবীন্দ্রনাথ গানের ভাব, ভাষা, সুর, রাগ, রাগিণী, পর্যায় সমস্ত সেখানে আলোচনা করেছেন। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে, তার বিশ্বাসটা কি? 25শে বৈশাখ প্রবন্ধ থেকে গৃহীত আলোচ্য অংশে আমার বলতে স্বয়ং প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলীর কথা এখানে বলা হয়েছে, আমার বলতে। আর তার বিশ্বাসটা কি ছিল? প্রাবন্ধিকের বিশ্বাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার বহুমুখী সৃষ্টি সম্ভারের মধ্যে থেকে তার সৃষ্ট গানের জন্য মানুষের অন্তরে চিরস্থায়ী আসনে অধিষ্ঠিত থাকবেন। তার বিশ্বাস কি ছিল? ঠিকই তো, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু সৃষ্টি সম্ভারের জন্য তিনি গান লিখতেন, কবিতা থেকে নাটক, সমস্ত কিছু তার জন্য সে কি করবে, সে পাঠকের মনে বা মানুষের হৃদয়ের মধ্যে সারা জীবন সে অধিষ্ঠান করবেন। সত্যি তিনি বিশ্বকবি, তিনি সবার মনের মধ্যে তিনি এখনো বিরাজ করছেন। গ্রোটে কে ছিলেন, তার সম্পূর্ণ নাম কি? গ্রোটের পরিচয়। গ্রোটে ছিলেন একজন বিশিষ্ট জার্মান কবি, উপন্যাসিক, সাহিত্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী ও কূটনীতিবিদ। 16 শতাব্দীর বিখ্যাত জার্মান উপকথা ফাউস্টের ওপর ভিত্তি করে লেখা 2 খণ্ডের নাটক ফাউস্ট সে তার অমর কীর্তি। তাহলে কি, গ্রোটে তিনি একজন জার্মান কবি ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, একদিকে তিনি দার্শনিক ছিলেন। তিনি 16 শতাব্দীর বিখ্যাত জার্মান উপকথা ফাউস্টের ওপর ভিত্তি করে তার নাটক ছিল ফাউস্ট, তার অমর কীর্তি হয়ে আছে। তার সম্পূর্ণ নাম কি? ইয়োহান ভলফগাং ফন গ্রোটে। কখন কি ধরা পড়ে? পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত 25শে বৈশাখ প্রবন্ধের স্রষ্টা সৈয়দ মুস্তাফা আলী যখন জার্মান লিডার কিংবা ইরানিদের গজল শোনেন, তখন রবীন্দ্রনাথের গানের সমতুল্য কিঞ্চিত রস খুঁজে পান। তাও সেগুলির সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করলে ধরা পড়ে আপনাতে আমি পূর্ণ লিডার বা গজলের সম্মিলিত হবার বস্তু মিলতে পারে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যে অখণ্ড সম্পূর্ণ রস রয়েছে তা সমতুল্য আর কিছুই হতে পারে না। তাহলে কি, পঞ্চতন্ত্রতে যে তোমার ইরানিদের গজল শুনেছেন, বা তোমার তিনি গজল এসে জার্মান লিডার বা ইরানিদের গজল শোনেন, কিন্তু রবীন্দ্রনাথ গানের সমতুল্য কিঞ্চিত রস তিনি সেখানে পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের মতো সেখানে কোনো কিছুই হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর গান সেটা সম্পূর্ণই আলাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে সেটা তুলনা করলে সেটা কখনোই মিল হবে না। অতি উচ্চাঙ্গের রস সৃষ্টিকে প্রাবন্ধিক কীভাবে বিশ্লেষণ করেছেন? বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলীর মতে রবীন্দ্রনাথের গান হলো একটি উচ্চাঙ্গের রসময় সৃষ্টি, যার প্রধান বিশিষ্টতা হলো তার হৃদয়, তার ধ্বনিময়তা এবং ব্যঞ্জন ধর্মিতা। এ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, ধ্বনি নিময়তা হলো পাঠকের মধ্যে ভাবের সঞ্চার ঘটানোর জন্য উপযুক্ত ধ্বনি ব্যবহার, আর ব্যঞ্জনা হলো যে কোনো রচনার নিগুড় অর্থ। সকল প্রকার উচ্চাঙ্গের রস পাঠক ও শ্রোতাকে তৃপ্ত করার পরে তা অনন্ত প্রসারিত অন্তর্নিহিত অর্থের জন্য পূর্ণ তৃপ্তি অধরা থেকে যায়। এখানে সৈয়দ মুস্তাফা আলী যে তোমার গানের কথা বলেছেন, রবীন্দ্রসঙ্গীতের উচ্চাঙ্গের রস সৃষ্টির কথা বলেছেন, সে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ধ্বনি নিময়তা পাঠকের মনের মধ্যে যে ভাবের সঞ্চালন ঘটানোর উপযুক্ত ধ্বনি ব্যবহার করা, ব্যঞ্জনা হলো যে কোনো রচনার নিগুড় অর্থ। এখানে সকল প্রকার উচ্চাঙ্গের রস পাঠক শ্রোতাকে তৃপ্ত করার ফলে তা অনন্ত প্রসারিত অন্তর্নিহিত অর্থে এখানে পরিতৃপ্ত অধরা থেকে যায়। রবীন্দ্রনাথের গানের কোন বিশেষ বৈশিষ্ট্যের কথা প্রাবন্ধিক উল্লেখ করেছেন? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী তার 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অপার সৌন্দর্য ও গীতিময়তা পরিচয় দিয়েছেন। আলোচনা প্রসঙ্গে বহু ভাষাবিদ প্রাবন্ধিক পৃথিবীর বিভিন্ন ক্লাসিক ভাষার গানের সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করেছেন। সেখানে তার মনে হয় যে রবীন্দ্রনাথের গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে গানের অখণ্ডতা ও সম্পূর্ণতা, ফলে সে গান শুনলে অদ্ভুত তৃপ্তি পাওয়া যায়। অনেকেই কি বলেছে, অনেকেই যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে অনেক গানের তোমার তুলনা করলে
অনেকেরা সেরকম ধরনের গান করেছে, কিন্তু রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ আলাদা। তার গান শুনলে কি একটা মনের মধ্যে তৃপ্তি অনুভব করে বা তৃপ্তি পাওয়া যায়। কবি জয়দেব সংক্ষিপ্ত পরিচয় দাও। সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব গোস্বামী তার গীতি গোবিন্দম গ্রন্থের জন্য প্রসিদ্ধ। বীরভূমে কেদুলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ভক্তি বিজয় রচয়িতা সন্ত মহিপতির মতে জয়দেব হলেন বেদব্যাসের অবতার। তার হাত ধরেই বাংলা ভাষা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর সূচনা হয়। পদাবলী শব্দটি ও প্রথম তিনি ব্যবহার করেন। তার রচনার মোগল শাসনের অবসান ও ব্রিটিশ শাসনের রচনার কাহিনী লিপিবদ্ধ ছিল। কবি জয়দেবের কথা বলতে গেলে বলা যায় তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। গীত গোবিন্দ তিনি লিখেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বীরভূমে কেদুলি গ্রামে। ভক্তি বিজয় রচয়িতা সন্ত মহাপতির মতে জয়দেব কে ছিলেন বেদব্যাসের এক অবতার এবং তার হাত ধরেই বাংলা ভাষা বৈষ্ণব পদাবলীর সূচনা হয়েছিল। সে হচ্ছে গীতিরস। গীতিরস বলতে কি বোঝো? শিল্পস্রষ্টার ব্যক্তিগত অনুভূতি যখন শ্রোতার হৃদয়ের অন্তঃস্থলে তার নিজস্ব অনুভূতির সঙ্গে মিশে এক অনাস্বাদিত রস সঞ্চার করে, তখন সেই বিমূর্ত আবেদনকে গীতিরস বলা হয়। তাহলে কি গীতিরসটা কি? শিল্পস্রষ্টার ব্যক্তিগত অনুভূতি যখন শ্রোতার হৃদয় অন্তঃস্থলে তার নিজস্ব অনুভূতির সঙ্গে মিশে এক অনাস্বাদিত রস সঞ্চার করে, তখন সেই বিমূর্ত আবেদনকে গীতিরস বলা হয়। বঙ্কিমচন্দ্র কি বলেছেন? বক্তার ভাব উচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্যে সেই কাব্যই হচ্ছে গীতি কাব্য। নেক্সট, হাফিজ সম্পর্কে সংক্ষেপে লেখো। হাফিজকে ইরানের মহাকবি হাফিজ চতুর্থ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। আনুমানিক 1389 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি 5 শতাধিক কবিতা রচনা করেছিলেন। তার আসল নাম কি? শামসুদ্দিন মোহাম্মদ হাফিজ সিরাজি। ইরানির আদর করে তাকে বুলবুল ই সিরাজ বলে সম্বোধন করতেন। তিনি কোনো কবিতা নিজের হাতে লেখেননি। তার মুখে মুখে সৃষ্ট কবিতাগুলি ছাত্র বা বন্ধু স্থানীয়রা লিখে রাখতেন। তাহলে হাফিজ কে ছিলেন? তিনি 4th শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তাকে সবাই ভালোবেসে ইরানিরা বুলবুলি সিরাজ বলে সম্বোধন করতেন। আর তিনি কোনো নিজের হাতে কোনো কবিতা লেখেননি। তিনি যে কবিতাগুলো মুখে মুখে বলতেন, তার বন্ধু বা ছাত্র তারা কি করতেন? সেগুলোকে লিখে রাখতেন। তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয় পাঠিকা অপরাধ নেবেন না। প্রাবন্ধিক এইরূপ মন্তব্যের কারণ কি? প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী উদারনৈতিক প্রগতিশীল কবিগুরুর ইচ্ছাতে 20 শতাব্দীর প্রথম ভাগে প্রথম মুসলিম আবাসিক হিসাবে শান্তিনিকেতনে পড়াশোনার সুযোগ পান। কবিগুরুর শেষ জীবন পর্যন্ত প্রাবন্ধিক ব্যক্তিগতভাবে কবি সান্নিধ্য লাভ করেছেন। তার রবীন্দ্রনাথ সম্পর্কে নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করলে সুশীল পাঠক ও পাঠিকা অপরাধ নেবে না বলে তার পক্ষপাতী বলে মনে করবেন বলে তিনি বিশ্বাস করতেন। তাহলে সৈয়দ মুস্তাফা আলী কবিগুরু রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন এবং তার সম্পর্কে তিনি তার সান্নিধ্য পাওয়ার পর তার সম্পর্কে তিনি অনেক কিছুই তিনি জ্ঞান অর্জন করেছিলেন এবং সেইখানে বলেছেন যাতে পাঠক পাঠিকারা যাতে অপরাধ নেবেন না এবং সেটা তিনি বিশ্বাস করেন। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয়, নটরাজ হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের ঐশ্বরিক মহাজাগতিক নৃত্যরত অবস্থা হল নটরাজ। তার নৃত্যকে কি বলা হয়? তাণ্ডব বলা হয়। নটরাজের মূর্তি দেখে কি মনে হয় বলে লেখক উল্লেখ করেছেন। নটরাজের নৃত্যরত মূর্তি দেখে লেখকের মনে হয়েছে নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে তার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। আসলে প্রাবন্ধিক রবীন্দ্রসঙ্গীতের ব্যঞ্জনাবয় রূপের সঙ্গে তুলনা টেনে এখানে নটরাজের কথাটি বলেছেন। তাহলে নটরাজ যে নৃত্যরত মূর্তি দেখে লেখকের মনে হয় যে নটরাজ যদি কোনো অঙ্গভঙ্গি দিয়ে তার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। আর এখানে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যঞ্জনাবয় রূপের সঙ্গেই নটরাজকে তুলনা করা হয়েছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের 25শে বৈশাখে 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের আরও 25শে বৈশাখ থেকে আরও ইম্পর্টেন্ট 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।